ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের নিজে করি 6.4-এর একের যোগ করি, দুইয়ের বিয়োগ করি এবং একের যে অঙ্কগুলো আছে 1 থেকে 9 আর দুইয়ের এবি এই পর্যন্ত তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এই অঙ্কগুলো শিখতে চাইলে তোমাদের সদৃশ পথ আর অসদৃশ পথ এগুলো জানতে হবে। তো দেখো, যেমন ধরে নাও 2x আর আমি লিখছি 3x। এই 2x আর 3x সদৃশ পথ। যেমন আমি লিখছি 2y আর 6y, এগুলো হচ্ছে সদৃশ পথ। এবার আমি যদি 2x² আর 3x লিখি তাহলে কিন্তু এরা সদৃশ পথ হবে না। বুঝতে পারলে? সদৃশ পথ চিনতে হলে তোমাদের কি করতে হবে? চল আর চলের পাওয়ারটা সেম থাকতে হবে। যেমন আমি লিখছি, যেমন 3x² আর লিখছি আমি 5x²। তো এখানে লক্ষ্য করো, এখানে চল কি আছে? x, এখানেও চল কি আছে? x। তো মনে রাখবে বন্ধুরা, x y z p q a b মানে ইংরেজি যে বর্ণমালা আছে, এই বর্ণমালাগুলো আমরা চল হিসাবে কিন্তু ব্যবহার করি, এগুলোকে চল বলে। ঠিক আছে? আর এই চলের সাথে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় তার সহগ। যেমন এখানে যে x² আছে, এই x² এর সহগ হচ্ছে 3। যেমন আমি যদি লিখি যে 3y, এখানে y এর সহগ কি বলতো? y এর সহগ হচ্ছে 5। এই যে 1 2 3 4 5 6 মানে এই যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, এই সংখ্যাগুলোকে বলা হয় ধ্রুবক। আর এই যে বর্ণমালার যে প্রত্যেকটা সংখ্যা, এগুলোকে বলা হয় চল, আর এগুলো হচ্ছে ধ্রুবক। তো সদৃশ পদ হতে হলে কি হতে হবে? চল সেম থাকতে হবে, ধ্রুবক আলাদা থাক, কোনো অসুবিধা নেই। যেমন ধরে নাও আমি লিখছি 6p আর লিখছি আমি ধরে নাও 2p। তো এখানে লক্ষ্য করো, এখানে চল কত? p, এখানে চল কত? p। ঠিক আছে? ধ্রুবক কত? 2, এখানে ধ্রুবক কত? 6। তো ধ্রুবক আলাদা থাকতে পারে, ধ্রুবকের কোনো অসুবিধা নেই, তোমরা চলটা সেম দেখবে। এবার ধরে নাও এটা 6p² আর এটা হচ্ছে 2p। এবার লক্ষ্য করো, এখানে চল কত? p আর এখানে চল কত? p। চল সেম আছে, তাহলে এরা কি? সদৃশ পদ। কিন্তু চল সেম থাকলেই হবে না, চলের পাওয়ারটাও সেম থাকতে হবে। বুঝতে পারলে? তাহলে এরা সদৃশ পদ হবে তখনই যখন চল আর চলের যে পাওয়ারটা মানে সূচকটা একই থাকবে, তখন তারা সদৃশ হবে। বুঝতে পারলে? যেমন এটা কি 6p², এটা 2p²। এখানে লক্ষ্য করো, চল আর চলের পাওয়ার, এখানে চল আর চলের পাওয়ার দেখো সেম আছে, তাই এরা সদৃশ পদ। বুঝতে পারলে? আর একটা দেখো, যেমন আমি যদি লিখি 3y আর একটা লিখছি আমি 4y, এরা কিন্তু সদৃশ পদ। এবার আমি যদি এই ওয়াইয়ের মাথায় 3 বসাই তাহলে এর পাওয়ার কত হলো? 3। তাহলে এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে চল কিন্তু সেম আছে। তো তোমরা চল সেম দেখলে যে তারা সদৃশ পদ হবে তা না, শুধু চল সেম থাকলে হবে না, চলের পাওয়ারটাও সেম থাকতে হবে। এবার 3y³ আর 4y এরা কি সদৃশ? না, এরা সদৃশ নয়। এবার সদৃশ হবে এই যে 3y³ 4y³। বুঝলে? বুঝতে পারলে তো? যেমন আমি যদি লিখি 3xy আর আমি লিখছি 2x, এরা কিন্তু সদৃশ নয়। কেন? কারণ এখানে চল আছে xy আর এখানে চল x, এরা কিন্তু সদৃশ নয়। সদৃশ হতে হলে চল সেম থাকতে হবে। এখানে যদি আমি y বসাই দিই, এখন কিন্তু এরা সদৃশ হলো। এবার আমি যদি x এর উপর এখানে স্কোয়ার বসাই আর এখানে মনে করো এটাই থাকলো, তাহলে কিন্তু এরা সদৃশ নয়। এরা সদৃশ হতে হলে এই এক্সটার উপরও স্কোয়ার লাগবে। মানে চল আর চলের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা সেম থাকতে হবে, তাহলেই তারা সদৃশ। ধ্রুবক কি থাকে? থাক। এখানে ধ্রুবক কত? 3, এখানে ধ্রুবক কত? 2। ধ্রুবক কি থাকে? থাক। ধ্রুবক কোনো ব্যাপার না, মেন কথা হচ্ছে চলটা আর চলের পাওয়ারটা। এবার আমি যদি এখানে ওয়াইয়ের উপরে 3 বসাই, y³, তাহলে এটা কি হলো? 3x² y³। আর এটা কি? 2x² y। এরা কি সদৃশ হলো?
না, সদৃশ হলো না। তাহলে সদৃশ হতে হলে কি হতে হবে? এরও পাওয়ার 3 থাকতে হবে। বুঝতে পারলে? এবার তোমাদের সদৃশ অসদৃশ জানার প্রয়োজন কেন? কারণ বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগ করতে চাইলে তোমাদের কি করতে হবে? সদৃশ আর অসদৃশ অবশ্যই জানতে হবে। কারণ যোগ করার সময় কার কার যোগ হবে? সদৃশ পদ যোগ সদৃশ পদ, বিয়োগ সদৃশ পদ বিয়োগ সদৃশ পদ, মানে সদৃশ সদৃশ পদ যোগ হবে, আবার সদৃশ পদ বিয়োগ হবে। এই যোগ বিয়োগ একমাত্র সদৃশ সদৃশই হবে। যেমন আমি লিখছি, যেমন 2x যোগ 7x। তাহলে লক্ষ্য করো এখানে 2x মানে এখানে দুটো x আছে। কয়টা x আছে? দুটো। আর এখানে 7x মানে এখানে 7টা x আছে। তাহলে দুটো x আর 7টা x যোগ করলে মোট কয়টা x হবে? 9টা x হবে। এবার আমি যদি লিখি, মনে করো 8x বিয়োগ 2x, মানে এখানে 8টা x আর এখানে 2টা x। তাহলে 8টা x থেকে 2টা x বাদ দিলে কয়টা x হবে? 6টা x হবে। বুঝতে পারলে? তাহলে এখানে লক্ষ্য করো তো 2x আর 7x এরা সদৃশ, 8x আর 2x এরা সদৃশ। তাহলে এখানে এরা যোগ বিয়োগ কেন হইল? কারণ এরা সদৃশ। একমাত্র সদৃশ পদ যোগ হবে আর সদৃশ পদ বিয়োগ হবে। বুঝতে পারলে? এরা কেন সদৃশ হলো লক্ষ্য করো। এখানে চল কত? x, এখানে চল কত? x। চল সেম আছে, এখানে চলের পাওয়ার কিছু নেই মানে 1, এখানে চলের পাওয়ার কিছু নেই মানে 1। চলও সেম আছে, চলের পাওয়ারও সেম আছে, তাহলে তারা সদৃশ। তাহলে সদৃশ পদ চেনার জন্য তোমরা মনে রাখবে যে চল ও চলের সূচক, পাওয়ার মানে সূচক, একই থাকলে তারা সদৃশ পদ হবে। বুঝলে? ধ্রুবক আলাদা থাকতে পারে, এখানে ধ্রুবক কত? 2, এখানে ধ্রুবক কত? 7। ধ্রুবক আলাদা থাকতে পারে, কিন্তু চল আর চলের সূচকটা একই থাকতে হবে, তাহলে তারা সদৃশ হবে। চলো এবার আমরা অঙ্কগুলো সমাধান করব। নিজে করি 6.4-এর 1 নম্বর অঙ্কটা কি আছে? যোগ করি। এখানে 5x প্লাস 3y, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। যোগ করতে হবে 18x মাইনাস 15y। তো এখানে লক্ষ্য করো, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালার একটা সংখ্যাকে পদ বলে। তাহলে এখানে কয়টা পদ আছে দেখো তো? দুটো পদ। আর এই সংখ্যামালাতেও কিন্তু দুটো পদ আছে। তো মনে রাখবে এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালার একটা সংখ্যাকে পদ বলে, তাহলে এটা হচ্ছে পদ, এটাও পদ। তাহলে এখানে দুটো পদ, এখানেও দুটো পদ। এই দুটো বীজগাণিতিক সংখ্যামালাকে যোগ করতে হবে। বুঝলে? চলো যোগ করব এবার। তাহলে এখানে কি আছে? মাইনাস 5x প্লাস 3y। এবার লক্ষ্য করবে বন্ধুরা, ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের সংখ্যার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যা আছে, যে চিহ্ন আছে সেগুলোই থাকবে। কেন থাকবে দেখো, প্লাসে প্লাসে প্লাস। দেখো 18x-এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো চিহ্নের কোনো পরিবর্তন হলো? চিহ্নের কোনো পরিবর্তন হলো না। যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকে তবে চিহ্নের পরিবর্তন হয়। বুঝতে পারলে? এবার লক্ষ্য করো, সদৃশ পদ আর সদৃশ পদ আমরা পাশাপাশি বসাবো। তাহলে এখানে 5x-এর সদৃশ পদ দেখো তো কোনটা আছে? এই যে 18x। এরা কেন সদৃশ হলো লক্ষ্য করো, এর চল কত? x, এরও চল x, এর পাওয়ার কত? 1, পাওয়ার কিছু নেই মানে 1, এরও পাওয়ার 1। তাহলে চল আর চলের পাওয়ার মানে সূচক যদি একই থাকে তবে তারা সদৃশ। এবার প্লাস 3y মাইনাস 15y, ঠিক আছে? এবার সদৃশ পদ যোগ হবে। তোমাদের কি বললাম যে যোগের সময় সদৃশ যোগ হবে, আবার সদৃশ পদ বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করো, এখানে কয়টা এক্স আছে? 18টা এক্স। এই 18টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ করতে হবে। তাহলে 18টা এক্স থেকে যদি 5টা এক্স বিয়োগ করা হয়
তাহলে কয়টা এক্স হবে? 18 থেকে 5 বিয়োগ করো, কত হবে? 13 এক্স। এবার এখানে বড় সংখ্যার সামনে প্লাস আছে, এখানে প্লাসেই থাকবে। 13 এক্সের সামনে কোনো চিহ্ন নেই মানে এমনিতেই প্লাস আছে, তাই প্লাস বসানোর কোনো দরকার নেই। এবার লক্ষ্য করো এখানে কি আছে? +3y, এখানে -15y। তো এই দুটোর মধ্যে বড় কোনটা? বড় এটা। বড়র সামনে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন বসাবো। সর্বদা মনে রাখবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা সেই চিহ্নই বসাবে। এবার লক্ষ্য করো এটা হচ্ছে 15y আর এটা হচ্ছে +3y। তাহলে এটা প্লাস সংখ্যা, এটা মাইনাস সংখ্যা, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। বুঝতে পারলে? তাহলে প্লাসে মাইনাসে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 12 আর ওয়াই। বুঝলে? আচ্ছা, তোমরা চিহ্নটা একটু দেখে নাও। যদি দুটো সেম চিহ্ন থাকে তাহলে প্লাস হয়, দুটো সেম চিহ্ন, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দুটো যদি বিপরীত চিহ্ন হয়, যেমন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, দুটো বিপরীত চিহ্ন হলে মাইনাস হবে, আর দুটো সেম চিহ্ন থাকলে প্লাস হবে। সম্পর্কটা কি হবে? প্লাস হবে। তাহলে এখানে 15y আর 3y এদের সম্পর্ক হচ্ছে কি? মাইনাস। তাহলে 15 থেকে 3 মাইনাস করলে কত হবে? 12। এবার চিহ্ন কি বসাবে? চিহ্ন সবসময় বড় সংখ্যার সামনে যেটা থাকবে সেটা বসাবে। এখানে বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাই এখানে মাইনাস বসছে, আর এখানে বড় সংখ্যার সামনে প্লাস আছে তাই এখানে প্লাস বসছে। এখানে কোনো চিহ্ন নেই মানে এমনিতেই প্লাস আছে। বুঝলে? এটাই উত্তর। 2 নম্বরটা কি আছে? 7a - 8b + 2c, এটা একটা সংখ্যামালা। এই সংখ্যামালায় কয়টা পদ আছে? 3টা। যোগ করব 2a + 3b - d, এই সংখ্যামালা আর এই সংখ্যামালা যোগ করব। ঠিক আছে, তো যোগ সাজালাম। এবার কি করতে হবে বন্ধুরা? প্রথম ধাপে কি করতে হবে? বন্ধনী তুলতে হবে। 7a - 8b + 2c, বন্ধনীর বাইরে প্লাস থাকলে বন্ধনীর ভিতরে চিহ্ন যা আছে তাই থাকবে। এখানে প্লাস প্লাসেই থাকবে, 3b - d থাকবে। কেন? কারণ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝলে? এই জন্য বন্ধনীর বাইরে প্লাস থাকলে বন্ধনীর ভিতরে সংখ্যার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এবার সদৃশ পদ লক্ষ্য করো। এখানে কি আছে? 7a, এখানে কি আছে? 2a, এখানে চল কত? এ, এখানেও চলে। ধ্রুবক আলাদা থাক, ধ্রুবক নিয়ে কোনো সমস্যা নেই, মেন কথা চলটাকে সেম থাকতে হবে এবং চলের সূচকটা সেম থাকতে হবে। এখানে এর সূচক 1, এখানেও এর সূচক 1, এরা সদৃশ। তাহলে এটা হচ্ছে 7a আর এটা হচ্ছে +2a, +2a। এবার এখানে কি আছে? -8b, এর সদৃশ পদ হচ্ছে +3b। বোঝা গেল? আর +2c, এর সদৃশ পদ দেখো সি কোথাও আছে? সি কিন্তু নেই, তাহলে এর সদৃশ পদ নেই, সি সি থাকবে, 2c থাকবে। -d একা আছে, এখানে -dরও সদৃশ নেই, -d যা আছে তাই। 1 2 3 4 5 6টা পদ, 1 2 3 4 5 6টা পদ। ঠিক আছে, এবার দেখো এখানে 7টা এ, এখানে 2টা এ যোগ করতে হবে, তাহলে টোটাল 7টা এ। তোমার কাছে 7টা এ আছে, তোমাকে আবার 2টো এ দিলাম, তাহলে কয়টা এ হবে? 9টা এ। এবার এখানে -8b, এখানে +3b, এই দুটো সদৃশ পদ। এবার এই দুটোর মধ্যে বড় কোনটা? এটা 8bটা বড়। এই বড়র সামনে যে চিহ্ন আছে সেটা বসাবো, সেই চিহ্নটাই বসাবো। চিহ্ন বসানো আলাদা, সম্পর্কটা আলাদা। সম্পর্কটা কি হবে? দেখো এটা মাইনাস আর এটা প্লাস সংখ্যা, এটা মাইনাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা। তো একটা মাইনাস সংখ্যা একটা প্লাস সংখ্যার মধ্যে সম্পর্ক কি হয়? মাইনাস হয়। মাইনাসে প্লাসে মাইনাস করতে হয়, তাহলে 8b থেকে 3b মাইনাস হবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে কত হবে? 5b। আর +2c যা আছে তাই, আর -d যা আছে তাই, এটাই অ্যান্সার। বুঝলে? এবার 2 গুলো বিয়োগ করব। কি আছে? 4mn + m + n, এটা একটা সংখ্যামালা। এই সংখ্যামালার সাথে বিয়োগ করব -mn - m + n, এই সংখ্যামালা বিয়োগ করব। ঠিক আছে, এবার ধ্যান দাও।
প্রথমে কি বলছি, প্রথমে বন্ধনী তুলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, 4mn যা আছে লিখব, প্লাস এম যা আছে লিখব, এন যা আছে লিখব। এখানে বন্ধনীর বাইরে মাইনাস, যখন বন্ধনীর বাইরে মাইনাস দেখবে তখন কিন্তু একটু সাবধান হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই বন্ধনীর বাইরে যদি মাইনাস থাকে তাহলে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের চিহ্নটা পরিবর্তন হবে। কেন হবে দেখো, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এম এন, মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এম, মাইনাসে প্লাসে মাইনাস এন। তো মনে রাখবে যখন তোমরা বন্ধনী তুলবে তখন সবসময় মনে রাখবে বন্ধনীর বাইরে যদি মাইনাস থাকে বন্ধনীর ভিতরে সংখ্যাগুলোর চিহ্নের পরিবর্তন হবে। দেখো মাইনাস এম এনটা প্লাস এম এন হয়ে গেছে, মাইনাস এমটা প্লাস এম হয়ে গেছে, আর প্লাস এনটা মাইনাস এন হয়ে গেছে। বুঝতে পারলে? তো বন্ধনী তোলার সময় একটু সাবধান থাকবে। এবার সদৃশ পদ দেখো, এখানে কি আছে, 4mn আর এখানে mn। দেখো এখানে চল এম এন, এখানেও চল mn, তাহলে এটা সদৃশ পদ, ঠিক আছে। এখানে লক্ষ্য করো প্লাস এম, এখানেও প্লাস এম, সদৃশ পদ। এখানে কি আছে, প্লাস এন মাইনাস এন, কেটে দিলাম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন কাটলাম। দেখো একটা এন থেকে যদি আমি একটা এন বাদ দেই তাহলে তো একটাও থাকবে না, জিরো। ওই জন্য যদি তোমরা একই সংখ্যা দেখো এবং দুটো যদি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দেখো, দেখো এটা প্লাস এন, এটা মাইনাস এন, তাহলে তোমরা কেটে দেবে। বুঝতে পারলে? কেটে দেবে। কেন কেটে দেবে? কারণ জিরো আসবে তো, তাই না? ওই জন্য কেটে দেবে। মানে দুটো যদি সেম সংখ্যা থাকে এবং তারা যদি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা হয় তোমরা কেটে দেবে। দেখো এন এন, এটা প্লাস এটা মাইনাস, দুটো বিপরীত চিহ্নযুক্ত, কেটে দিলাম। এবার দেখো 4mn আর এখানে mn, এখানে 4টা mn, এখানে একটা mn। দেখো 1mn, তো 1 কিন্তু আমরা লিখি না, 1 কিন্তু আমরা লিখি না, শুধু mn লিখব। শুধু mn মানে এখানে একটাই mn। বুঝতে পারলে? তাহলে 4mn আর mn, তাহলে মোট কয়টা mn হচ্ছে, 5টা mn, প্লাস এখানে একটা m, এখানে একটা m। দেখো এরকম লেখে না 1m প্লাস 1m, এভাবে লেখে না, শুধু এভাবে একটা m মানে একটাই m, ওই জন্য লেখে না 1। তাহলে এম এম যোগ করলে কয়টা এম হবে, দুটো এম হবে, এটাই অ্যান্সার। বুঝলে? এবার 2 নম্বরটা লক্ষ্য করো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো উপরে যদি 2 থাকে তোমরা স্কোয়ার বলবে, ঠিক আছে। মাইনাস পি কিউ প্লাস, দেখো পির উপরে 2 আছে তাই বলবো পি স্কোয়ার, বাংলায় বর্গ আর ইংরেজিতে স্কোয়ার, পি স্কোয়ার কিউ। এটা থেকে বিয়োগ করতে হবে 2q স্কোয়ার প্লাস 3p স্কোয়ার মাইনাস কিউপি প্লাস পি কিউ স্কোয়ার। তো প্রথমে কি করতে হবে, বন্ধনী তুলতে হবে। তাহলে সামনের বন্ধনীতে যা আছে তাই লিখে নেই। এখানে বন্ধনীর বাইরে মাইনাস, তাহলে বন্ধনী তোলার সময় কি হবে, বন্ধনীর ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হবে। এটা প্লাস, এর সামনে কিছু নেই, প্লাস আছে, দেখো এই জায়গাটায় প্লাস আছে, তাহলে প্লাস 2q স্কোয়ারটা হয়ে যাবে মাইনাস 2q স্কোয়ার, প্লাসটা হয়ে যাবে মাইনাস 3p স্কোয়ার, মাইনাসটা হয়ে যাবে প্লাস কিউপি, প্লাসটা হয়ে যাবে মাইনাস পি কিউ স্কোয়ার। কেন হলো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। ওই জন্য মনে রাখবে বন্ধনীর বাইরে মাইনাস থাকলে বন্ধনীর ভিতরের সংখ্যার চিহ্ন পরিবর্তন হবে। আচ্ছা এখানে লক্ষ্য করো, এখানে মাইনাস পি কিউ, এখানে প্লাস পি কিউ। দেখো পি কিউ একটু এখানে লক্ষ্য করো, এখানে একটু চালাকি করে কি করছে, কিউটা আগে লিখছে পিটা পরে লিখছে। তাহলে দেখো যদি কিউ পি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি না পি কিউ, মানে পিটাকে আগে কিউটাকে পরে, এটা আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই, চল তো পি কিউই আছে, তাই না। তাহলে দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা তাই কেটে দিলাম। এবার লক্ষ্য করো, আবার কোথাও আছে বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, নেই, ঠিক আছে। তাহলে এটা মাইনাস পি কিউ, এটা প্লাস পি কিউ, এই যে পি কিউ কেটে দিলাম। আচ্ছা
এখানে ধ্যান দাও, পি স্কোয়ার এর সদৃশ পদ কোথাও আছে? আছে, এই যে। তাহলে পি স্কোয়ার আর মাইনাস থ্রি পি স্কোয়ার, এটা আর এটা সদৃশ পদ, ঠিক আছে। এবার আর সদৃশ পদ কে আছে? আচ্ছা, কিউ স্কোয়ারটা যা আছে লিখে নিই। কিউ স্কোয়ার এর সদৃশ পদ একটা মাইনাস টু কিউ স্কোয়ার, এই যে এখানে কিউ, এখানেও কিউ, এর সূচক টু, এরও সূচক টু। তাহলে চল আর চলের সূচক যদি এক হয় তাহলে তারা সদৃশ হয়, ধ্রুবক কী থাকে থাক, ঠিক আছে। এবার কি আছে? প্লাস পি স্কোয়ার কিউ, প্লাস পি স্কোয়ার কিউ, আর এখানে আছে মাইনাস পি কিউ স্কোয়ার, বুঝলে? তাহলে এখানে পদ কয়টা? 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। পদগুলো গুনবে আবার, নয়তো তোমাদের কোনো কোনো পদ তুলতে ভুল হতে পারে, ঠিক আছে, ওই জন্য গুনে নেবে। দেখো এটা কি আছে? পি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস থ্রি পি স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস আছে, তাই মাইনাস বসাবো, ঠিক আছে। বড়োর সামনে যেটা চিহ্ন থাকবে সেটা বসাবে। থ্রি পি স্কোয়ার আর পি স্কোয়ার, তাহলে এটা মাইনাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা, এর সামনে কিছু নেই, প্লাস আছে। তাহলে তিনটা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ দাও, টু পি স্কোয়ার, কারণ মাইনাসে প্লাসে মাইনাস হয়, টু পি স্কোয়ার। এই দুটো সদৃশ্য, এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস দুটো কিউ স্কোয়ার, আর এখানে আছে প্লাস একটা কিউ স্কোয়ার, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে। তাহলে টু কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার বাদ দিলে একটা কিউ স্কোয়ার হবে। আর এর সদৃশ্য পদ নেই, এটা যা আছে তাই থাকবে। এর সদৃশ্য পদ নেই, এটা যা আছে তাই থাকবে, বুঝলে? বুঝতে পারলে? এরা সদৃশ্য কেন হলো না বলো তো? কারণ দেখো, এখানেও পি আছে, এখানে কিউ আছে, এখানেও পি, এখানে কিউ, কিন্তু এখানে পি এর সূচক টু, এখানে পি এর সূচক এক, এখানে কিউ এর সূচক এক, আর এখানে দুই। তাহলে তোমাদের বলছি না যে শুধু চল একই থাকলে হবে না, চল এবং চলের সূচকটা একই থাকতে হবে, তাহলে তারা সদৃশ্য, বুঝলে? তাহলে তোমাদের উত্তরটা এটাই থাকলো, এটাই উত্তর। এবার কষে দেখি 6.2 একের, মনে মনে হিসাব করি। একের এক নম্বরটা কি আছে? 5x প্লাস 3x, তাহলে 5x আর 3x কী হবে? 8x। তারপর 2 নম্বরটা কি আছে? 9y মাইনাস 3y, তাহলে 9y থেকে 3y বাদ দিলে কি হবে বন্ধুরা? 6y, মানে 9টা y থেকে 3টা y বিয়োগ, তাহলে 6টা y। তারপরে 3 নম্বরটা কি আছে? মাইনাস 4y প্লাস 7y। তো দেখো এখানে 7টা y থেকে 4টা y বাদ যাবে, মানে মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাই তো? তাহলে কি হবে? 3y। এখানে বড় সংখ্যার সামনে প্লাস আছে, এখানে প্লাসেই থাকবে, এখানে কোনো চিহ্ন নেই, মানে এমনিতেই প্লাস আছে, তাই প্লাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। তারপর 4 নম্বরটা আছে মাইনাস 10x মাইনাস 2x। দেখো মাইনাস মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। তাহলে 10x আর 2x করলে কি হবে? যোগ করলে হবে তোমার 12x 12x। এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস আছে, তাই মাইনাসটা বসাই দিব, বুঝতে পারলে? ভি নম্বরটা কি আছে? 3a প্লাস 4a মাইনাস 2a। আচ্ছা, 3a আর 4a, তাহলে হিসাব করো, 7a মাইনাস 2a, 7a থেকে 2a বাদ, 5a। 6 নম্বরটা কি আছে? মাইনাস 7x মাইনাস 2x প্লাস 5x, ঠিক আছে। এখানে ধ্যান দাও, প্রথমে এই দুটো আমরা করব, এই দুটো পদ। এখানে টোটাল পদ আছে তিনটা, একটা দুইটা তিনটা। মাইনাস 7x মাইনাস 2x, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, মানে মাইনাস সংখ্যা প্লাস করতে হয়। তাহলে 7x আর 2x প্লাস করলে কী হবে? 9x। এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস বসাবো, বুঝলে? তারপর যেটা আছে লিখলাম 5x, ঠিক আছে। এবার 9x 5x, এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা মাইনাস করতে হয়। তাহলে 9x থেকে 5x মাইনাস করলে কী হবে? 4x। বড়োর সামনে যেটা আছে সেটা বসবে, বড়োর সামনে যে চিহ্ন আছে শেষে তোমরা সেই চিহ্নটাই বসাবে, বুঝলে? এবার 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা আছে 6p মাইনাস 2p প্লাস 3p। আচ্ছা, 6p থেকে 2p বাদ দিলে 4p প্লাস 3p, তাহলে 4p আর 3p মোট কয়টা p হবে? 7টা p হবে।
বুঝলে? আচ্ছা, 8 নম্বরটা কি আছে? 8 নম্বরটা হচ্ছে তোমার 4x তার স্কোয়ার মাইনাস 2x তার স্কোয়ার, 2 থাকলে স্কোয়ার বলবে, ঠিক আছে? দেখো 3x স্কোয়ার, এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে লক্ষ্য করো, প্রথমে এই দুটো পদ মানে 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ করব, তাহলে 2x স্কোয়ার হবে, আর বাকি যা পদগুলো আছে সেগুলো লিখে নিই। এবার দেখো 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তাহলে এটা মাইনাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস করতে হবে। 3x স্কোয়ার থেকে 2x স্কোয়ার গেলে একটা এক্স স্কোয়ার হবে, মানে 3টা এক্স স্কোয়ার থেকে 2টা এক্স স্কোয়ার বাদ, তাহলে কয়টা এক্স স্কোয়ার থাকবে? একটা এক্স স্কোয়ার থাকবে। এই দুটোর মধ্যে বড় কোনটা? এটা, বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস, প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এটা মাইনাস, এটা প্লাস, কেটে গেল। কেন? কারণ একটা এক্স স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে কিছুই থাকবে না, জিরো। তাহলে মনে রাখবে বন্ধুরা, দুটো যদি একই সংখ্যা তোমরা দেখো এবং তারা যদি বিপরীত চিহ্নযুক্ত হয়, দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে তোমরা কেটে দেবে, কেটে দিয়ে জিরো, ঠিক আছে? 9 নম্বরটা দেখো কি আছে, 5a স্কোয়ার বি মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 8a স্কোয়ার বি। লক্ষ্য করো, প্রথমে এই দুটো পদ বিয়োগ করব, 5a স্কোয়ার বি আর 2a স্কোয়ার বি, মানে 5টা স্কোয়ার বি থেকে 2টা স্কোয়ার বি বাদ, তাহলে 3টা a স্কোয়ার বি থাকবে, আর বাকি পদগুলো যা আছে লিখে নেই। এখানে লক্ষ্য করো, এটা প্লাস 3 স্কোয়ার বি, এটা মাইনাস 3 স্কোয়ার বি, দুটো সেম, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, মানে 3টা স্কোয়ার বি থেকে 3টা স্কোয়ার বি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি একটাও থাকবে না, জিরো, ওই জন্য কেটে দেবে। তারপর এটা কি আছে, 8a স্কোয়ার বি, এটাই অ্যান্সার। তারপরে 10 নম্বরটা দেখো, 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, কয়টা পদ আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে? দেখো এখানে লক্ষ্য করো, মাইনাস 6x স্কোয়ার, এখানে প্লাস 6x স্কোয়ার, কেটে দাও, ঠিক আছে? এবার লক্ষ্য করো 3x স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার, তাহলে 3টা এক্স স্কোয়ার থেকে 2টা এক্স স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার থাকবে, তাহলে এটা হয়ে গেল। তারপর মাইনাস এক্স স্কোয়ার, দেখো এটা প্লাস এক্স স্কোয়ার, এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, আর এটা মাইনাস, কেটে দিলাম, জিরো, এটাই অ্যান্সার। বুঝলে? এবার 2-এর এ নম্বর অঙ্কটা কি আছে, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরে বড়, আমাদের দুইজনের মোট বয়স হিসাব করি। আমার বয়স যা আছে লিখে নেই, আমার বয়স x বছর, আমার বয়স x বছর, আর পল্লবী আমার থেকে 2 বছরে বড়, তাহলে পল্লবীর বয়সটা কি হবে? যোগ হবে, পল্লবীর বয়স, তাহলে পল্লবীর বয়স কি হবে? x প্লাস 2 বছর। ধরে নাও তোমার বয়স 5 বছর, ধরে নাও, আর তোমার দাদা তোমার থেকে 2 বছরে বড়, তাহলে তোমার দাদার বয়সটা কি হবে? তোমার বয়সের সাথে যোগ হবে, বুঝতে পারলে তো? সেরকম আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরে বড়, তাহলে পল্লবীর বয়সের সাথে 2 বছর যোগ হবে, আমার বয়সের সাথে 2 বছর যোগ হলে পল্লবীর বয়সটা হবে, বুঝলে তো? এবার বলছে আমাদের দুজনের বয়স কত, মানে আমার বয়স আর পল্লবীর দুইজনের বয়স কত, যোগ করব। তাই লিখব, সুতরাং দুজনের বয়স, দেখো আমার বয়স x বছর, পল্লবীর বয়স হচ্ছে x প্লাস 2 বছর, যোগ করে দেব, তাহলে x প্লাস এক্স প্লাস 2, তাহলে এক্স এক্স যোগ করলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে 2টা এক্স যোগ 2, তাহলে 2x প্লাস 2 বছর, বুঝলে? তাহলে দুজনের বয়স হচ্ছে 2x প্লাস 2 বছর, এখানে একটা এভাবে ব্র্যাকেট দেব, ঠিক আছে? বি নম্বর অঙ্কটা কি আছে, আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টা বেশি মালা গেঁথেছে,
মানে আমি এক্সট্রা গেঁথেছি আর মীর গেঁথেছে আমার মালার দ্বিগুণের থেকে 6টা বেশি। আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি। দেখো, আমি ফুলের মালা গেঁথেছি, আমি ফুলের মালা গেঁথেছি কয়টি? এক্সটি। ঠিক আছে। আর মীর মীর ফুলের মালা গেঁথেছে গেঁথেছে দেখো কি বলছে, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণ। আমি কয়টা গেঁথেছি? এক্সট্রা। আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণ, আমি গেঁথেছি এক্সট্রা, তার দ্বিগুণ কি হবে? তার সাথে 2 গুণ হবে। যেমন ধরে নাও তুমি মালা গেঁথেছো 3টা, আমি যদি তোমার দ্বিগুণ গাঁথি তাহলে তার সাথে 2 গুণ হবে, মানে আমি গাঁথবো 6টা, সেরকম। তাহলে মীর ফুলের মালা গেঁথেছে আমার মালার গাঁথা, মানে আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণ। দ্বিগুণের থেকে 6টা বেশি, ওই জন্য যোগ 6। এই যে আমার গাঁথা মালা এক্সট্রা, তার দ্বিগুণ, এর থেকে 6টা বেশি। ঠিক আছে, তাহলে এটা হবে 2x + 6, এত টি। বুঝলে? 2x + 6t। এবার দুজনে কতগুলো মালা গেঁথেছি, তাহলে দুজনেরটা যোগ হবে। তাহলে লিখবো, সুতরাং দুজনে মোট মালা গেঁথেছি যোগ হবে। আমি গেঁথেছি এক্সট্রা আর মীর গেঁথেছে 2x + 6টা। তাহলে x + 2x + 6, তাহলে কি হবে? এটা 2x আর x, মানে এখানে দুটো x, এখানে একটা x, 3x + 6, এত টি। বুঝলে? তো দেখো, আজ আমি তোমাদের নিজে করি 6.4 থেকে কষে দেখি 6.2 এর 2 এর a থেকে b পর্যন্ত সমাধান করে দেখালাম। আমি নেক্সট পার্টে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।